ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ভোটারের তথ্যই যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ২০ জানুয়ারি শুরু হয়ে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ চলবে ৩০শে জুন পর্যন্ত। এছাড়া তাদের দেয়া খসড়া তালিকা অনুযায়ী ১৮,৩৩,০০০ বেড়ে দেশে মোট ভোটার এখন ১২,৩৬,০০,০০০। সংসদ নির্বাচনের আগে সবচেয়ে বড় কাজ সঠিক ভোটার তালিকা তৈরি। হাবিবুল আউয়াল কমিশনের দেয়া সর্বশেষ তালিকায় ভোটার ছিল ১২,১৮,০০,০০০। বৃহস্পতিবার দেয়া খসড়া অনুযায়ী ভোটার বেড়েছে ১৮,৩৩,৩৫২ জন। এতে দেশে মোট ভোটার এখন ১২,৩৬,৮৩,৫১২। খসড়া তালিকায় পুরুষ ভোটার ৬,৩৩,৩০,১০৩ জন এবং নারী ভোটার ৬,৩,৫২,৪১৪ জন। আর প্রবাসী থেকে নিবন্ধিতের সংখ্যা ১৩,১৫১। এছাড়া ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথাও জানিয়েছে ইসি। আমাদের ভোটার সংখ্যা ১২,৩৬,৮৩,৫১২। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ ১৮,৩৩,৩৫২। ভোটার সংখ্যা বেড়েছে ১.৫% আনুমানিক। আগের করা তালিকা নিয়ে বিতর্ক থাকার প্রশ্নে কমিশনার সানোয়াল্লাহ জানান, সেই সমস্যা সুরাহা করতে যাচাই করা হবে সব ভোটারের তথ্য। খসড়া প্রকাশ করছি মানে একজনের তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে। সো প্রত্যেকেই কিন্তু আন্ডার স্ক্রুটিনি, ইন্ডিভিজুয়াল ভোটার দ্বারা এবং এলাকার মানুষ দ্বারা। পাশাপাশি আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। আর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই ২০ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি হবে বলেও জানান তিনি। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। খসড়া এই তালিকা নিয়ে দাবি আপত্তি গ্রহণের শেষ দিন ১৭ জানুয়ারি, যার নিষ্পত্তি হবে ৩০ জানুয়ারির মধ্যে। এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু নিজের স্বার্থে নয়, জনগণের সেবায় ব্যবসা করা উচিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ওয়াকাথন অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। পরে প্রধান উপদেষ্টা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান। বলেন, ব্যক্তি পর্যায়ের শক্তি সরকারের তুলনায় অনেক বেশি। শুধু সরকারের ওপর সবকিছু চাপিয়ে দেওয়া থেকে সরে আসতে হবে। জানান, সামাজিক সামষ্টিক দুঃখ দুর্দশা থেকে বের হয়ে দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখছে তরুণেরা। একটা কিছু চিন্তা করে দেখেন, পরস্বার্থে ব্যবসা হয় কিনা। এটা কিন্তু নাই, আমাদের প্রচলিত চিন্তার মধ্যে আমাদের কাছে নাই। আমরা সেই কথাটাও মনে করিয়ে দিতে চাচ্ছি, নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায়, পরের স্বার্থেও ব্যবসা করা যায়। যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না, যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি, এবং সেই টাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে। এতে আমি আনন্দ পাব, মুনাফা করে যেরকম আনন্দ পাই। রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির সুদ চাপা পড়ছে জানিয়ে শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জানালেন, বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ সহ এসব ক্ষেত্রে করা সব চুক্তি রিভিউ করা হবে। সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ২০০৯ সাল থেকে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরি করে জনমনে ভীতি তৈরি করে আওয়ামী লীগ সরকার। নিজেদের দুর্নীতি আড়াল করাই ছিল এর লক্ষ্য। বিদ্যুৎ খাতের দুর্নীতির টাকা বিদেশে পাচার করা হয়েছে অভিযোগ করে এই খাতকে ব্যবসায়িক খাত বানিয়ে ফেলা হয়েছিল বলেও মন্তব্য তার। এতে ২০২৭ সাল নাগাদ ফরেন এক্সচেঞ্জে ঘাটতি তীব্র রূপ নেবে, নতুন করে টাকা ছাপানোর দরকার হতে পারে বলেও শঙ্কা বিএনপির। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমি আমার যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে।
এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করেছে আদালত। সকাল 11:30টার দিকে শুনানি শেষে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এই আদেশ দেন। এর আগে সকাল থেকেই শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে সতর্ক অবস্থান দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর। নিরাপত্তা নিশ্চিতে সাধারণের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়। এর আগে 3 ডিসেম্বর আইনজীবী না দাঁড়ানোয় আজকের দিন ধার্য করে আদালত। এবার চিন্ময় কৃষ্ণের পক্ষে সুপ্রিম কোর্টের 11 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে 25শে নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরে 26শে নভেম্বর তার জামিন আবেদন নাকচ হলে আদালত চত্বরে সংঘর্ষে নিহত হন এক আইনজীবী। আজকে জামিন শুনানি হয়েছে, রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছেন, বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা, এটা যাবজ্জীবন সাজা, এই কারণে শুনানি আনতে জামিন নামঞ্জুর হয়েছে। আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পিটিশনটা আমরা আমাদের কথা বলেছি, পতাকা কোনো অবমাননা হয়নি, এতটুকু কথা। চলতি মাসেই আসছে একাধিক শৈত্যপ্রবাহ। দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে বাড়বে শীতের অনুভূতি। জানুয়ারির মাঝামাঝি হতে পারে বৃষ্টিও জানিয়েছেন আবহাওয়া অফিস। সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। সেই সঙ্গে হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানায়, আজ রাজধানীতে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। 10 জানুয়ারির পর উত্তর ও মধ্যাঞ্চলে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে। এছাড়াও মাসের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যেহেতু আপনার নর্মাল থেকে যখন তাপমাত্রা হঠাৎ করে 4-5 ডিগ্রি কমে যায়, সেক্ষেত্রে তীব্র শীত অনুভূত হয়। শুধু এটা ঢাকায় না, পুরো দেশেই একই অবস্থা, যেহেতু ঘন কুয়াশা রয়েছে। আর যেটা হচ্ছে আপনার এই যে ঘন কুয়াশা, এটা আমরা যদি আগামী 2 থেকে 3 দিন এটা কন্টিনিউ করবে অন অ্যান অ্যাভারেজ, তারপরে হয়তো একটা ব্রেক দিবে। এবার রাজধানীর খবর জানাতে হাতের ঝিল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। আজকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের কোনো দেখা আমরা পাইনি, এছাড়া কুয়াশাচ্ছন্ন রয়েছে সারা রাজধানী জুড়ে। এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে আপনি আপডেট কি জেনেছেন এবং সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন হাতের ঝিলে? দেখুন, জানুয়ারির আজকে 2 তারিখ, যদি ক্যালেন্ডারের হিসাব 2 তারিখ হয়, ঘড়ির কাঁটা হিসাবে এখন প্রায় বেলা 2টো বেজে গেছে। রাজধানীতে 2টো পরে আমরা দেখেছি যে সারা সকাল থেকেই কোনো সূর্যের দেখা নেই এবং একেবারে যে কুয়াশা ঝেড়ে আছে, সে কুয়াশা একেবারে মুড়ে আছে দেখা যায়, বলা যায়। আপনাকে আমি যদি দেখাই হাতের ঝিলে এখনকার চিত্র, সকাল থেকে যে চিত্রটা দেখেছিলাম, কুয়াশা কিছুটা ঘন ছিল, এখন দিন বেলা বাড়ার পর কিছুটা হালকা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি পরিচালন কুয়াশা বলা হয়, যেটি একেবারে উত্তর থেকে এটি বাংলাদেশ সহ বাংলাদেশের অংশটুকু বলতে একেবারে সিলেট, উত্তরবঙ্গের রাজশাহী, রংপুর এবং মধ্যাঞ্চল যদি বলা যায় যে সিলেট এবং পাশাপাশি ঢাকা এবং নোয়াখালী পর্যন্ত এই পরিচালন যে কুয়াশা, সে কুয়াশাটি অবস্থান করছে। এই পরিচালন কুয়াশার ব্যাখ্যাটা হচ্ছে কি, এটি একটা জায়গায় বেশিক্ষণ স্থায়ী হয় না, বিভিন্ন জায়গায় সে মুভ করে বাতাসের সাথে সাথে। যদিও বাতাস কিন্তু বেশ মৃদু বাতাস উত্তর থেকে হয়ে আসছে, যে এই সময় যেটি প্রবাহিত হয়, সেই উত্তরে হিম বাতাস কিন্তু বেশ ছেয়ে আছে। তো ছেয়ে থাকার কারণে কুয়াশা বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে জমাট হচ্ছে, আবার সেখান থেকে আবার সরে যাচ্ছে। আবহাওয়ার এই পরিস্থিতি কিন্তু আগামী আরও 3 দিন থাকবে এবং তারপরে হয়তো কুয়াশা একটু কমবে, কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে। যদিও এখনও ঢাকায় গত রাত পর্যন্ত ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, এখন যদি বলা যায় এই মুহূর্তে 14 ডিগ্রি সেলসিয়াস উঠেছে, অর্থাৎ 1 ডিগ্রি মাত্র সেলসিয়াস বেড়েছে দিনের তাপমাত্রা। আমরা সাধারণত জানি যে জানুয়ারি একেবারেই সবসময় সব থেকে শীতপ্রবণ মাস হয়ে থাকে। এই মাসে গড় দিনের তাপমাত্রা প্রায় 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠানামা করে, কিন্তু
কিন্তু আজকে যেটা দেখা গেছে সেটি কিন্তু রাতের তাপমাত্রা থেকে মাত্র 1 ডিগ্রি সেলসিয়াসের তারতম্য আমরা দেখেছি। যদিও ডিসেম্বরের শেষ থেকে যে শীতের তীব্রতা হয় প্রতি বছর সেটি এবার ছিল না। এর অন্যতম কারণ হিসেবে আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা সেটা হচ্ছে ডিসেম্বরে 3টি লঘুচাপ দেখা দিয়েছিল, যার কারণেই এবার তাপমাত্রাটা ডিসেম্বরের শেষ নাগাদ থেকে একটু উষ্ণ ছিল, বেশি ছিল। তবে জানুয়ারির শুরু থেকেই বলা যায় যে পৌষের মাঝ থেকেই শীতের যে তীব্রতা সেই তীব্রতা তার শুরু হলো এবং এটি হয়তো আগামী 10 তারিখ পর্যন্ত থাকবে। এরপর কিছুটা কমবে এবং কিছুটা কমার পর স্বাভাবিক হতে পারে তাপমাত্রা। তবে 15 জানুয়ারির পর শৈত্যপ্রবাহ অর্থাৎ তীব্র পরিমাণে যতখানি হওয়ার কথা তার থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কথাটাই বেশি বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং সেই মাঝারি শৈত্যপ্রবাহটা থাকতে পারে উত্তরবঙ্গ থেকে শুরু করে মধ্যাঞ্চল পর্যন্ত। আর ঢাকার আজকের এখন পর্যন্ত তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আর আজকে সারাদিনের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শীতের তথ্য নিয়ে হাতের ঝিল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে নামছে তাপমাত্রার পারদ। কুয়াশার চাদরে ঢাকা রাস্তাঘাট, মাঠ প্রান্তর। হিমেল হাওয়ার কারণে বেশি অনুভূত হচ্ছে শীত, কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল বাতাসের কারণে ঠান্ডা জেঁকে বসেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। মেহেরপুরে একদিনের ব্যবধানে কমেছে 2 ডিগ্রি তাপমাত্রা। এতে ভোগান্তি বেড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের। হাত মা চোখ টাটি দিয়েছে আর এর সাথে বাতাস হয়েছে, বুঝলে খুব শীত, প্যাসেঞ্জার উঠছে না, এত পরিমাণ ঠান্ডা। পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ না থাকলেও কুয়াশা ও ঠান্ডা বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি রোজগার কমেছে শ্রমজীবী মানুষের। যে কনকনে শীতে বাতাস বইতেছে, তবুও আমাদের পঞ্চগড় থেকে তেঁতুলিয়া আমাদের কাজে চাপে আমাকে যেতে হচ্ছে, কিন্তু আমি তবুও হাত মোজা পরে আছি, কিন্তু সাধারণ পাবলিক কি করবে। দিনাজপুরে গত 3 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। একই অবস্থা রংপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীতেও। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে খেটে খাওয়া মানুষ। এখন শীত কয়েকদিন ধরে খুব বেশি, এমন শীত মানুষ আগুন ছাড়া বাঁচতে পারে না। প্রচুর ঠান্ডা, ঠাকুরগাঁও ঘর থেকে বাইরে হওয়া যায় না। রাত থেকে এখন পর্যন্ত মনে করেন আপনার কুয়াশা দিয়ে ঢাকানো, কিছুই দেখা যাচ্ছে না। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে বরিশালেও। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। দিনের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, আজকে তো চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রভাব কেমন দেখছেন সেখানে? আর শীতজনিত রোগীর সংখ্যা কেমন হাসপাতালগুলোতে? চিকিৎসকরা কি বলছেন? আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এখন থেকে 15 মিনিট আগের যে তথ্য সেটা হলো ডায়রিয়া ওয়ার্ডে রুগী ভর্তি আছে 70 জন, শিশু ওয়ার্ডে রুগী ভর্তি আছে 48 জন। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে রুগীর চাপ তুলনামূলক সময়ের স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ বেশি। তো রুগীর চাপ বেশি হওয়ার কারণেই চিকিৎসক এবং সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে সেবা দিতে গিয়ে। তো চিকিৎসকরা বলছেন যে এই সময়টা মানুষকে আসলে খুব সতর্ক থাকতে হবে, কোনো ক্রমেই যাতে ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখতে হবে, নিজের খেয়াল রাখতে হবে নিজের প্রতি, বিশেষ করে শিশুদের প্রতি বেশি যত্নশীল হতে হবে, তাদের যেন ঠান্ডা গরম না লাগে। আর কোনো ক্রমে বাইরের পচা বাসি খাবার খাওয়া যাবে না, বিশেষ করে 4-5 ঘন্টা আগে রান্না হয়েছে এমন খাবার না খেয়ে টাটকা খাবার খেতে হবে। এতে হবে কি ডায়রিয়ার প্রকোপটা কমবে। তো নিজে সতর্ক থাকলে অনেকটা এড়িয়ে চলা সম্ভব। তো চিকিৎসকরা বলছেন এই সতর্কতার পাশাপাশি কেউ যদি কোনো কারণে অসুস্থ বোধ করেন তাকে দ্রুত হাসপাতালে আসতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো চিকিৎসকরা বলছেন যে যেহেতু এই শীত মৌসুমে শীতজনিত রোগের প্রকোপ বেড়ে যায়, যারা বয়স্ক তারা শ্বাসকষ্টে ভোগেন, এই কারণে এই সময়টা খুব সতর্ক এবং কোনো ক্রমে গাফিলতি করা যাবে না। আর চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে সাধারণত অতীতের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান থেকে দেখা যায় যে সবচেয়ে শীতকালে সবচেয়ে নিচের তাপমাত্রা নেমে আসে সেটা জানুয়ারি মাসে। এবারও
জানুয়ারির একেবারেই শুরুতে, তার মানে আজকে 2 তারিখ, এই সময়ে তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির নিচে নেমে চলে এসেছে। তো এই অবস্থা এখানকার আবহাওয়া কর্মকর্তারা বলছেন এই অবস্থা আরো বেশ 3-4 দিন থাকতে পারে। তারপরে কি হবে জানাবেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যান্য যেসব জেলা রয়েছে, মেহেরপুর, কুষ্টিয়া সহ অন্যান্য যেসব জেলা রয়েছে, সেগুলোর কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা? এছাড়া যে ফসলের ক্ষতি হয়ে থাকে এই বিষয়ে একটুখানি জানাবেন আমাদেরকে। এই বিষয়ে আমি বলবো, এখানে আমার চুয়াডাঙ্গার পাশের জেলা ঝিনাইদহ এবং মেহেরপুর, সেখানকার আবহাওয়াও এমন, সেখানকার তাপমাত্রাও নিচের দিকে নেমে এসেছে এবং সেখানকার মানুষও কষ্টে আছে, শীতজনিত কষ্টে। তো আর চিকিৎসা হচ্ছে কৃষি সংক্রান্ত তথ্য যেটা, সেটা হচ্ছে যারা খুব সকালে মাঠে এসে কাজ করেন তারা বলছেন যে এই শীতে তারা মাঠে কাজ করতে পারছেন না। এখন বীজতলা এবং অন্যান্য ফসলের পরিচর্যার সময় বীজতলায় সারা রাতের যে কুয়াশা পড়ে থাকে সেটা পরিষ্কার করা দরকার। পরিষ্কার না করলে বীজতলা নষ্ট হয়ে যায়। এই কারণে খুব সকালে কৃষকদের মাঠে আসতে হয়, কিন্তু কৃষকরা এই সকালে মাঠে আসতে পারছেন না। এই চিত্র কিন্তু শুধু চুয়াডাঙ্গা না, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এবং পাশের জেলাগুলোতে। এর পাশাপাশি আপনাকে অসংখ্য ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক আকবর। শীত এলেই বেড়ে যায় কচ্ছপ শিকার ও পাচার। চাঁদপুর, কুমিল্লার জলাধার থেকে ধরে এদের নেওয়া হয় দিনাজপুর, বগুড়ায়। সম্প্রতি বন বিভাগের বেশ কয়েকটি অভিযানে প্রায় 30 মণ কচ্ছপ উদ্ধার করে বন বিভাগ। বন্যপ্রাণী অপরাধ ইউনিট বলছে, শুকনো মৌসুমে জলাশয়ের পানি শুকিয়ে এলে একটি চক্র নামে কচ্ছপ ও পরিযায়ী পাখি শিকারে। অপরিচিত পরিবেশ, তাই অবাক চোখে চারপাশ দেখে ফিরছে কড়িকাট্টা কচ্ছপ। নিজ আবাস জলাশয় থেকে আশ্রয় হয়েছে ইট সিমেন্টের মেঝেতে। বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে আরও আছে হলুদ সন্ধি কচ্ছপ, যা রাতের বাসে উত্তরবঙ্গে পাচার হচ্ছিল। সম্প্রতি চাঁদপুর, কুমিল্লায় মাছের আড়তে অভিযান চালিয়ে 3 প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। কুচিয়া ব্যবসার সাথে সম্পৃক্ত আছে, তাদের সাথে এই কচ্ছপ ধরার কিছু লোক থাকে আলাদা, তারা আসলে প্রতি বছর একটা কন্টাক্টে থাকে। কুমিল্লা, চাঁদপুরে বিভিন্ন খাল, বিল, নদী নালার এই ভিতর থেকেই এদেরকে ধরা হয়। পাচারের সময় গেল 15 দিনে প্রায় 30 মণ কচ্ছপ উদ্ধার হয়েছে। বন বিভাগ বলছে, শীতে খালবিল শুকিয়ে গেলে কচ্ছপ শিকারে নামে একটি চক্র, যাদের সাথে দেশের বিভিন্ন প্রান্তে পাচারকারীদের যোগাযোগ রয়েছে। জলাশয় থেকে এসে মাটির নিচে থাকবে এবং ডিম পাড়বে। যারা ধরে তারা এখন ওই যে গুছি দিয়ে এগুলির এভাবে গর্ত ইয়ে করে এগুলি হারভেস্ট করে। সুতরাং এগুলির মুভমেন্ট আমাদের দেশে এক এলাকা থেকে আরেক এলাকা হতে পারে, অথবা প্রতিবেশী দেশেও যেতে পারে। শীতের শুরুতে পরিযায়ী পাখির আনাগোনা বাড়ে। বিশেষ করে সরালি, বক ও হাঁস প্রজাতির পাখি জলাশয়ে দেখা যায় বেশি। এই সুযোগে পাখি শিকারীরা সক্রিয় হয়ে ওঠে। এরা উচ্চ মূল্যে এসব বিক্রি করে অভিজাত রেস্তোরাঁয়। পাখিগুলো দেখেন আপনি, সাইজটা কিন্তু খুবই ছোট, প্রায় 200 গ্রাম মাংস হবে না। তো এই 200 গ্রাম মাংসের জন্য কিন্তু মানুষ 1500 টাকা আপনার সহজেই খরচ করছে। কিন্তু আপনি দেখেন একটা হাঁস যদি আপনি কিনেন 500 টাকায় কিন্তু আপনি 1200-1300 গ্রামের একটা দেশি হাঁস পেয়ে যাবেন। পাখি ও কচ্ছপ শিকার, বেচা বিক্রি ও খাওয়া দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে লাখ টাকার জরিমানা অথবা 1 থেকে 5 বছরের জেলও হতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোষ্যকোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। এর আগে শিক্ষার্থীদের দাবির মুখে আসন্ন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানদের কোটা বাতিল হলেও সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য 1% কোটা পুনর্নির্ধারণ করা হয়। প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, বৈষম্যমুক্ত দেশে কোনো কোটা থাকা চলবে না। সিদ্ধান্ত বাতিল করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। পোষ্যকোটা তথা বাবার কোটার নামে যা চলছে, এটা একটা পরিবারতন্ত্রের মতোই। তারা দেখা যাচ্ছে যে ন্যূনতম পাস মার্ক না পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। ন্যূনতম পাস মার্ক ছিল 40, সেখানে 19.5-এও পোষ্যকোটা রেখেছে। এই ক্যান্সারের বীজের মতো এই যে মেধাবীদের সাথে যেই প্রহসন, এটা এই পরিবারতন্ত্র যে এতদিন ছিল, এটারই বিচার করা উচিত।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, আপনি সবশেষ আমাদের জানিয়েছিলেন প্রশাসনের কেউ বা শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে এখনো যোগাযোগ করেননি, এখনো কি সেই অবস্থাতেই বিক্ষোভ চলছে? এখনও শিক্ষার্থীরা আগের মতোই তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে এবং বিক্ষোভ তাদের যে দাবি সেই দাবিতে তারা বিক্ষোভ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো কাউকেই দেখিনি যে যারা আন্দোলন করছে বা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেছে বা তাদের কাছে কোনো প্রকার বার্তা এসেছে। অর্থাৎ এখনও শিক্ষার্থীরা তাদের আগের অবস্থানে রয়েছে এবং প্রশাসনও বলা যেতে পারে তারা তাদের আগের অবস্থানে রয়েছে। এবং এখানে আমরা জানি যতটুকু যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ভেতরে দুইজন প্রভিসি রয়েছেন, প্রক্টর রয়েছেন এবং ভিসি তিনি তার বাংলোতে রয়েছেন এবং তিনি আসার প্রশাসন ভবনে ঢোকার আগে কিন্তু শিক্ষার্থীরা প্রশাসন ভবনের মেন ফটকে তালা দিয়েছিল, যার ফলে ভিসি ভেতরে প্রবেশ করতে পারেননি এবং শিক্ষার্থীরাও তাদের একই অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীদের যে দাবিটি, শিক্ষার্থীরা এখনো যারা বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলনের যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে শিক্ষার্থীরা ছিল তারাও কিন্তু এখানে তাদের এই কর্মসূচিতে রয়েছে এবং তারা একটি কথা বলছিল যে পোষ্য কোটা বা কোনো প্রকার কোটা যেন এই বিশ্ববিদ্যালয়ে না থাকে বা কোনো প্রকার কোটা যেন স্থান এই শিক্ষাঙ্গনে না থাকে, এমনটি কিন্তু তারা দাবি করছিলেন এবং তারা বারবারই বলছিলেন যে শিক্ষাক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য তারা কখনোই এই বিষয়টি মেনে নেবে না এবং যার ফলেই তাদের এই আন্দোলন। এর আগেও তারা কিন্তু 1 মাস আগে তাদের একটি আমরণ অনশনে বসেছিল, সেই সময় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই যৌক্তিক দাবিগুলো প্রশাসনের পক্ষ থেকে বিবেচনা করা হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4% যে কোটার বিষয়টি ছিল, এরপরে গতকালকে একটি সিদ্ধান্তে সেটি 1%-এ নামিয়ে নিয়ে আসা হয় এবং সেক্ষেত্রে এখানে যে আগে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই এই কোটার অন্তর্ভুক্ত ছিল, এখন যেটি রয়েছে গতকালকে সিদ্ধান্ত অনুযায়ী যে 1% কোটার কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী রয়েছেন তারা এই কোটার আওতায় আসবেন, তাদের ছেলে মেয়ে যারা আছে তারা আসবেন। কিন্তু এখানে শিক্ষার্থীরা বলছিলেন যে এখানে কোনো প্রকার কোটার থাকবে না এবং যারা এখানে ভর্তি হবেন তারা মেধার ভিত্তিতেই তারা এখানে ভর্তি হবেন এবং মেধার প্রকৃত মূল্যায়ন যেন হয়, সেই কারণেই মূলত তাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। তারা চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরে থাকে, বজিয়ে থাকে এবং মেধার মূল্যায়ন, প্রকৃত মেধার মূল্যায়ন যেন এখানে মূল্যায়িত হয়ে থাকে, সেই বিষয় নিয়ে এখানে তাদের আন্দোলন। এবং তারা একটি কথা বলছিলেন, তারা কোনো মত পথ বা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়ায়নি, তারা শুধুমাত্র এখানে দাঁড়িয়েছে তাদের যে শিক্ষার মান যেন অক্ষুণ্ণ থাকে, এখানে কোনো বৈষম্য না থাকে, সেই কারণে কিন্তু তাদের এই দাবিটি। এবং তারা বলছিলেন যে এর আগেও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এই বিষয়টি নিয়ে তারা বসেছিলেন এবং প্রশাসনকে তারা তাদের অবস্থান কিন্তু স্পষ্টভাবে ব্যক্ত করেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিল নিয়ে বিক্ষোভ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মেহেরপুরের গাংনীতে নিখোঁজের 12 ঘণ্টা পর আলমগীর হোসেন নামে এক যুবদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শহরবাড়িয়া কামারখালী মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়। নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। পুলিশ জানায় শহরবাড়িয়া কামারখালী মাঠের সড়কের পাশের একটি গাছের সঙ্গে মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে হাতে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়। এতে বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যার কথা উল্লেখ করা হয়। তবে হত্যার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। আমরা খবর পেয়ে এখানে আসছি। এখানে তো আপনারা দেখছেন যে এখানে একটা লাশ পড়ে আছে। আমরা থানা পুলিশ প্লাস ডিবি টিম, শক্তিশালী সাইবার ইউনিটের আমরা একসাথে কাজ করছি। ঘটনা মৃত্যুর যে রহস্য সেই উদ্ঘাটনের জন্য চেষ্টা করছি। রেস্তোরাঁয় খেতে, পোশাক কিনতে কিংবা বিমান ভ্রমণে বাড়তি খরচ করতে হবে ভোক্তাদের। এসব পণ্য ও পরিষেবার ওপর কর বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন এনবিআর এর ভ্যাট বাড়ানোয় মূল্যস্ফীতি বাড়তে পারে, চাপে পড়বেন উদ্যোক্তা ও ক্রেতারা। চড়া নিত্যপণ্যের বাজারে ক্রমে ভারী হচ্ছে খরচের বোঝা। এবার ভালো রেস্তোরাঁয় খেতে, কেনাকাটা কিংবা ঘুরতেও বাড়তি টাকা গুনতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশে রেস্তোরাঁয় ভ্যাট 5% থেকে 15% করার পরিকল্পনা নিয়েছে এনবিআর। নন এসি হোটেলের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে।
ব্র্যান্ডের পোশাক, মিষ্টির দোকানেও গুনতে হবে 15% কর, যা আগে ছিল 7.5%। ফলে ভোক্তাদের পাশাপাশি চাপ বাড়বে ব্যবসায়ীদেরও। ডিটারজেন্ট, সাবান, তামাক আমদানিতেও সম্পূরক শুল্ক বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিমানের টিকিট, ড্রাইভিং লাইসেন্স করতেও ব্যয় বাড়বে। বর্তমানে যে বাজেট, যে বেতন, আমাদের যে এটা দিয়ে বর্তমানে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। ইনকাম তো আর বাড়ে নাই, ইনকামের থেকে বাজারের দাম বেশি। অর্থনীতিবিদেরা বলছেন, সরকার কর বাড়ালেও রাজস্ব আদায় প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে সাধারণ মানুষ যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর দিতে হবে। সব রেস্টুরেন্টে কিন্তু ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস নাই। যদি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস থাকে, অটোমেশনের আওতায় যদি না আনে, তাহলে এইটা সরকারের একচেকারে এই টাকাগুলো পৌঁছবে কিনা সেটা নিয়ে অনেক সময় কিন্তু প্রশ্ন থাকে, যে জনগণ ভ্যাট দিচ্ছে কিন্তু সেই ভ্যাটটা সরকারি কোষাগারে যাচ্ছে কিনা, সেটাও কিন্তু প্যারালালি কাজ করতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে 43 ধরনের পণ্য ও সেবায় 15% ভ্যাট আরোপের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছে এনবিআর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইএমএফের প্রস্তাবে নয়, রাজস্ব বাড়াতেই কর বাড়ানোর কথা ভাবা হচ্ছে। তবে এতে নিত্যপণ্যের দামে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে নতুন বছরের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, 3 স্টারের ওপরের হোটেল সহ 43 ধরনের পণ্য ও সেবায় 15% ভ্যাট আরোপ হলে নিম্নবিত্তের সমস্যা হবে না বলেও মত তাঁর। এক প্রশ্নের জবাবে জানান, নতুন অর্থ বছরে ব্যাংক খাত সহ অর্থনীতিতে স্বস্তি ফিরবে। বিমান ভাড়ায় ভ্যাট কিছুটা বাড়ালেও সেটি অনেক দেশের তুলনাতেই কম থাকবে। শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগের কথাও জানান উপদেষ্টা। বলেন, হঠাৎ করে আয়কর ও কোম্পানি কর বাড়ানো সম্ভব নয় বলেই এই কর বাড়ানোর প্রস্তাব। মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। এটা 1 নাম্বার। দ্বিতীয়ত, বাংলাদেশ আর রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে। বিদায়ী বছরের সবল ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে অস্বাভাবিক হারে। ওয়ান ব্যাংকের মুনাফায় প্রবৃদ্ধি শতভাগেরও বেশি। ট্রেজারি বিল, বন্ডে বিনিয়োগ ও ডলার বেচা কেনার মাধ্যমেই মূলত ব্যাংকগুলোর এই মুনাফা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার বাড়ানোর সুবিধা জনসাধারণ না পেলেও ভালোভাবেই ঘরে তুলেছে ব্যাংকগুলো। আইএমএফের পরামর্শে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দফায় দফায় ঋণের সুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদ হার 5 থেকে বাড়িয়ে এখন 10%। এ পন্থার সুফল সাধারণ মানুষ না পেলেও পেয়েছে দেশের ব্যাংক খাত। চলমান আর্থিক সংকটের মধ্যেও বিদায়ী বছর পরিচালন মুনাফা বেড়েছে বেশিরভাগ ব্যাংকের। 129.91 বেড়েছে ওয়ান ব্যাংকের পরিচালন মুনাফা। 2023 সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল 361 কোটি টাকা, এবার তা হয়েছে 850 কোটি টাকা। 72 ভাগের বেশি বেড়ে 2400 কোটি টাকা হয়েছে ব্র্যাক ব্যাংকের পরিচালন মুনাফা। 2023 সালে এ মুনাফা ছিল 1393 কোটি টাকা। রেকর্ড 2375 কোটি টাকা পরিচালন মুনাফা পূবালী ব্যাংকের। প্রবৃদ্ধি 51.66%। ব্যাংকটিতে 14,500 কোটি টাকার আমানত বেড়েছে। সিটি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে 2287 কোটি টাকা। ডাচ বাংলা ব্যাংকের 2285 কোটি টাকা। এছাড়া পরিচালন মুনাফা বেড়েছে এশিয়া ইস্টার্ন, মিউচুয়াল ট্রাস্ট, এক্সিম, ওয়ান, মার্কেন্টাইল, মেঘনা ও শাহজালাল ইসলামী ব্যাংকের। হাতে টাকা থাকা ব্যাংকগুলোর বেশিরভাগই সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করেছিল। তারা 5 থেকে 6% সুদে টাকা জমা নিয়ে সেই টাকা 12 থেকে 13% সুদে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করেছে। এই সুদের পার্থক্যই ব্যাংকগুলোর মুনাফা অনেক বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনিয়ম, দুর্নীতি ও সুশাসনের তীব্র ঘাটতির কারণে গত 1.5 দশক ধরেই দেশের ব্যাংক খাত ধারাবাহিকভাবে দুর্বল হয়েছে। তবে 2024 সাল ছিল ব্যাংক খাতের জন্য ইতিহাসের সবচেয়ে নাজুক বছর। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা সংকটের মধ্যেও দেশের রপ্তানি খাত ইতিবাচক অবস্থানে। গত 3 মাসে $400 কোটি বেশি মূল্যের পণ্য রপ্তানি হওয়ায় সামগ্রিক প্রবৃদ্ধি বেড়েছে।
এতে চলতি 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি 12.5%। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এসব তথ্য পাওয়া গেছে। এই হিসাবে ইপিজেড এর প্রচ্ছন্ন ও নমুনা রপ্তানির তথ্যেও যুক্ত আছে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে $2,462 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 12.52 ভাগ বেশি। ব্যবসায়ীরা বলছেন, বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক এবং মুদ্রাস্ফীতির ধাক্কা কাটিয়ে আবারও তৈরি পোশাকের ব্যবসায় ফিরতে শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রাইসুর রহমান রাতুলকে 1 লাখ টাকার সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে সংস্থাটির সদর দপ্তরে এই চেক তুলে দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ইয়াসির জাহান হোসেন। সম্প্রতি জুলাই আন্দোলনে আহত রাতুলের উত্তরার ফুড কার্ট চালুর খবর আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটি নজরে আসে বিজিবির। এতেই মহাপরিচালকের 100 জন আহতকে সহায়তার অংশ হিসেবে রাতুলকে এই সহায়তা দেওয়া হলো। এর আগে 8 ডিসেম্বর বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন 42 জন ছাত্র জনতার মধ্যে 7 জনকে অনুদান ও বিকল্প কর্মসংস্থান করে দেন তারা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আহতদের অনুদান পুনর্বাসনের কাজও শেষ দিকে বলে জানান বিজিবির অতিরিক্ত পরিচালক। বর্ডার গার্ড বাংলাদেশরা আমাদের পাশে দাঁড়াইছে, তো এই যে একটা মেন্টালি সাপোর্ট বা একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আমাদের দেওয়ার প্রয়োজন মনে করছে, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি। আমরা বলেছি যে এটা আমাদের সহায়তার একটা উদ্যোগ, আর এতে সহায়তার মাধ্যমে তাকে যেমন সহায়তা করে তেমনিভাবে আমরা নিজেরাও সম্মানিত বোধ করি যে তার পাশে থাকতে পেরে। আমাদের উদ্যোগ সবসময়ই এটা চলমান থাকবে। দেশের জাহাজ ভাঙা শিল্পে কমেনি নিরাপদ কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ। 2024 সালে বিভিন্ন ইয়ার্ডে মোট 32টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 জন শ্রমিকের, আহত 37 জন। আগের বছরও 22 দুর্ঘটনায় মারা যান 7 জন। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনাময় এই খাতে দুর্ঘটনার পেছনে সংশ্লিষ্ট সব পক্ষেরই গাফিলতি আছে। আর মালিক পক্ষের দাবি, সাম্প্রতিক নানা উদ্যোগে এই শিল্পে কর্মী নিরাপত্তা বেড়েছে। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক একটি শিল্প খাত শিপ ব্রেকিং বা পুরনো জাহাজ ভাঙা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ছোট বড় 150 শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রতি মাসে ঘটছে দুর্ঘটনা ও শ্রমিক হতাহতের ঘটনা। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের তথ্য মতে 2024 সালে চট্টগ্রামের বিভিন্ন শিপইয়ার্ডে মোট 32টি বড় দুর্ঘটনা ঘটে। এতে 7 শ্রমিকের মৃত্যু ও অন্তত 37 জন আহত হন। ইয়ার্ডগুলোতে দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। অস্থায়ী ভিত্তিতে অনভিজ্ঞ শ্রমিক নিয়োগ, পর্যাপ্ত বিশ্রামের অভাব, কাজের সময়সীমা না মানা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং উপযুক্ত পরামর্শক নিয়োগ না করায় কমছে না দুর্ঘটনা। এছাড়া যে কোনো দুর্ঘটনায় দায়সারা তদন্তের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তদন্ত কমিশন আসে, অনুসন্ধান কমিটি আসে, কিন্তু দেখা যায় যে আমরা সঠিক কারণটা হয়তো উদ্ধার করা যাচ্ছে না। এই সঠিক কারণটা উদ্ধার করা না গেলে আমি কিভাবে ওই প্রবলেমটাকে আমি নিরসন করতে পারবো। একটি বেসরকারি সংস্থার গবেষণা বলছে, গেল 1 দশকে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় অন্তত 146 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2024 সালে আন্তর্জাতিক সনদপ্রাপ্ত একটি গ্রিন ইয়ার্ডে বিস্ফোরণে 6 জনের মৃত্যু নতুন সংখ্যার জন্ম দিয়েছে। গ্রিন ইয়ার্ডগুলোতে সাধারণত দেশি বিদেশি সার্ভেয়ার প্রতিষ্ঠানের কঠোর নজরদারি থাকে। এদিকে মালিক পক্ষের দাবি, ইয়ার্ডে দুর্ঘটনাজনিত সংকট কমেছে। আমাদের সংকট নেই, কারণ শ্রমিক তো অনেক কম লাগে, সংকটের কোনো কারণ নেই। দুর্ঘটনা অনেক আগে থেকে কমে গেছে, কারণ যেইটা এখন অত্যাধুনিক হয়ে গেছে। শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোকে নিরাপদ করতে সরকারের সহযোগিতার অভাব আছে বলেও অভিযোগ খাত সংশ্লিষ্টদের। ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন কমপ্লাই করতে হলে অনেক সময় অনেকগুলো জিনিসকে ইম্পোর্ট করতে হলে রিকোয়ারমেন্ট যা আছে ওটা না ভেঙে একটু ফাস্টার করার হলো গিয়ে একটা আমাদের সরকারের কাছে চাহিদা। বর্তমানে দেশে 4টি ইয়ার্ড নিরাপদ গ্রিন সনদ পেয়েছে। নতুন বছরে আরও 12 থেকে 14টি ইয়ার্ডের সনদ পাওয়ার কথা রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ সবাইকে।